মানে অফুরান সম্ভাবনা, অমিত শক্তি, বুক ভরা সাহস। যে সাহস আর শক্তি দিয়ে সমাজের সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে সকল পঙ্কিলতা আর অন্ধকারকে দূরে ঠেলে আলোকিত করা হয় সমাজকে। বন্ধুর পথ পাড়ি দিয়ে হয়ে ওঠেন সমাজের কাছে অনুসরণীয়, অনুকরণীয়। দর্শক, এমন তরুণদের সাথে নিয়ে আমাদের আয়োজন আলোকিত তারুণ্য। দর্শক, আজকের এই পর্বে আমরা অতিথি হিসেবে সাথে পেয়েছি রোকসানা পারভিন দীপুকে। আপনাকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার সাথে আলোচনা যাব, তার আগে একটা ছোট্ট তথ্যচিত্র দেখে নেব আপনাকে নিয়ে। দর্শক চলুন দেখে আসি তথ্যচিত্রটি। রোকসানা পারভিন দীপু জীবনের নানা ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পেরিয়ে এক সফল নারী, যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুরুটা খুব একটা মসৃণ ছিল না। মাত্র 3 বছর বয়সে মা বাবাকে হারান তিনি। এরপর বড় হন চাচার আশ্রয়ে। মাত্র 14 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু সংসারের বাইরেও নিজেকে স্বাবলম্বী করার যে স্বপ্ন তিনি লালন করেছেন তা বিসর্জন দেননি। যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় নেন সেলাই প্রশিক্ষণ। এরপর মাত্র 2,500 টাকা ঋণ নিয়ে শুরু করেন নিজের সফলতার অগ্রযাত্রা। সংসার, কাজ, লেখাপড়া চালিয়ে নেন সমানতালে। পরবর্তীতে প্রশিক্ষণ নেন ব্লক, বাটিক, রান্না, বুনন, মাটির কাজ ও পাটসহ বিভিন্ন কুটির শিল্পের ওপর। এমন বহুমুখী প্রশিক্ষণ নিয়ে তিনি নিজেকে গড়ে তোলেন উদ্যোক্তা হিসেবে। শুধু নিজে উদ্যোক্তা হয়ে থেমে থাকেননি। অর্জিত প্রশিক্ষণ সুবিধা বঞ্চিত নারীদের মধ্যে ছড়িয়ে দিতে গড়ে তোলেন প্রতিবেশী প্রশিক্ষণ সেন্টার। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে হাজারো নারী পরিবর্তন করেছে নিজেদের ভাগ্য। কাজের স্বীকৃতিও পেয়েছেন অদম্য উদ্যোক্তা রোকসানা পারভিন দীপু। যুব উন্নয়ন ও শিল্প মন্ত্রণালয় থেকে নারী উদ্যোক্তা হিসেবে জাতীয় পুরস্কার, জয়িতা সম্মাননা সহ 25টি অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। শুধু উদ্যোক্তা হিসেবে নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও নানা মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন এই সফল নারী। দর্শক, আমরা দেখছিলাম এই তথ্যচিত্রে রোকসানা পারভিন দীপু তার কর্মপরিধি কতটুকু বিস্তৃত করেছেন। তিনি ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে কিভাবে সমাজে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন, অনেকের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন, সে নেপথ্যের কথাই শুনবো আমরা আজকে। আপনার যে কুটির শিল্প আমরা দেখলাম, আপনি নিজেই সেই উদ্যোক্তা এবং সেখানে অনেকের কর্মসংস্থানের সুযোগ করেছেন। আসলে শুরুর দিকের গল্পটা তো এত সহজ ছিল না, মানে কিভাবে সেই শুরুটা হলো? প্রথমত আমি কাজ শুরু করি একদম ছোট থেকেই। যখন আমি 13 বছর 3 মাস, আসলে অনেক ছোট থাকতে আমার বাল্য বিয়ে হয়। ওই সময় আমি আমার কাজটা শুরু করেছিলাম। তো ওই সময় তো আমি অনেক কিছু দিয়ে শুরু করতে পারি না। টেলারিং, ড্রেস মেকিং দিই, যুব উন্নয়নের প্রথমে ট্রেনিং নিই, তারপর ওইটা দিয়ে শুরু করি ঘরোয়াভাবে। একদম নিজে সুই সুতা দিয়ে কাজ করতাম। তারপরে নিজের চেষ্টায় একটা মেশিনও কিনলাম। এরপরে আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কিছু লোন নিয়ে তারপরে 5টা সেলাই মেশিন দিয়ে শুরু করি। তো ওই পথ চলাটা ছিল একদম আমার ছোট, এবং তখন আমি এত কিছু বুঝতাম না। তারপরে ধীরে ধীরে যেহেতু আমি আবার পড়াশোনাতেও লেগেছিলাম, তো যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি তখন অবশ্য এর মাঝখানে যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি 2003 সালে, তখন আমার আবার বেবি হয়ে যায়, প্রথম ছেলে হয়। তো ওই ছেলেকে নিয়ে আমি তখন আবার আরও ব্যাপকভাবে কাজটা শুরু করি। এর পাশাপাশি আমি আমার পড়াশোনাও চালিয়ে গিয়েছিলাম। আমি যদিও এখন আমি ডবল MBA করেছি, ডবল মাস্টার্স করেছি, অ্যাডভোকেট পরীক্ষা দিয়েছি, সেখানেও আমি MCE-তে পাশ করেছি, রিটেন রেজাল্ট ওয়েটিংয়ে। এর পাশাপাশি আমি যখন কাজগুলো শুরু করলাম, তো আমি যুব উন্নয়ন অধিদপ্তরকে এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই। তো যখন কাজগুলো শুরু করেছি তখন যুব উন্নয়ন অধিদপ্তর আমার সর্বদাই আমার পাশে ছিল বলা চলে। কারণ ওই সময় ওনারা আমাকে আবার তাদের রিসোর্স হিসাবে আমাকে ওদের প্রতিষ্ঠানে ট্রেনিং করানোর জন্য রিসোর্স হিসাবেও আমাকে সবসময়ই পাশে রাখতো। তো সেই থ্রুতে বর্তমানেও আমি ঢাকা জেলায় কলেজ গেট, সেখানে আমি ওনাদের রিসোর্স হিসাবে 16 বছর যাবত আছি, ট্রেনিং করাই, সম্মানই পাই। পাশাপাশি যদি আমি SME ফাউন্ডেশনের রিসোর্স হিসাবে কাজ করি, সমাজসেবা অধিদপ্তরের কাজ করি, মহিলা অধিদপ্তরের কাজ করি। তো এইভাবে যদি আমি কাজ করতে করতে একটা পথ পাড়ি দিয়েছিলাম। প্রথমে আমাদের তো অনেক সমস্যায় পড়তে হয়েছে। কাজগুলো যখন আমি করতে শুরু করলাম, তো আমি কিছু লিগ্যালিটি, কিছু পেপারস দরকার, সেগুলো করেছি। পারিবারিক সমস্যার পাশাপাশি এলাকা ভিত্তিক সমস্যা, দেখা যাইতো কেউ ভাড়া দিতে চাইতো না, দেখা যাইতো অনেক অনেক সমস্যা ফেস করতে হইতো। অনেক র ম্যাটেরিয়ালস কোথা থেকে কিনবো, এই প্রবলেমগুলো আমার অনেক সমস্যা হইতো।
তো এর পাশাপাশি আমি যখন দেখলাম যে এই কাজগুলো আমাকে করতে হবে, তখন আমি কয়েকজনকে চাকরিতে নিয়োগ দিলাম আমার এই প্রতিষ্ঠানে। প্রথম অবস্থায় আমি 5 জনকে দিয়েছিলাম, যদিও বর্তমানে এখন আমার কারখানায় 41টা মেয়ে জব করে। সেটা মিরপুর 1 নম্বর আমার কারখানা রয়েছে, যেটা স্ক্রিন প্রিন্টের কারখানা। সেটাতে আমি বিভিন্ন গার্মেন্টস থেকে কাপড়গুলো এনে করি। এটার পাশাপাশি আমি মিরপুর 6 টবলক 38 নম্বর রোডে 2 নম্বর বাড়ি, ওখানে আবার আমি নিজের টাকা দিয়ে আমি 6 তলা করেছি। তো সেখানে এখন আমার ট্রেনিং দেই, রান্না শিখাই, পার্লার শিখাই, ব্লক বাটিক শিখাই, টেলারিং শিখাই। আমি কিন্তু ছোট থেকে এতিম ছিলাম, যদিও আমার আব্বা কলেজের প্রফেসর ছিলেন, তিনি মারা গিয়েছেন আমার 2 বছর বয়সে। আমার আম্মাকেও আমার নানুরা নিয়ে বিয়ে দিয়ে দেয়। প্রথমেই চেষ্টা করেছি যে জাস্ট আমি যেহেতু এতিম ছিলাম, যাতে আমার অর্থ দিয়ে, আমার প্রথম আয় দিয়ে আমি কিছু একটা করবো এতিমদের জন্য। আর ওই উদ্দেশ্যে আমি আমার বাড়ি করারও পূর্বে আমার আবার 8 কাঠা জায়গার উপরে একটা এতিমখানা মাদ্রাসা বৃদ্ধাশ্রম করার উদ্দেশ্যে 8 কাঠা জায়গা কিনে সেখানে সেটা নির্মাণাধীন রয়েছে। 1 তলা কমপ্লিট হয়ে গেছে, 2 তলা ছাদ হচ্ছে। ওখানে 54টা বাচ্চা, এতিম বাচ্চা থাকে। কোনো অনুদান ফান্ডে না, আমার অর্থায়নেই চলে। যদি এই সফলতার জন্য আমাকে যুব উন্নয়ন কিন্তু 4বার জাতীয় পুরস্কার দিয়েছে, 27টা দেশে, কোরিয়া, ফিনল্যান্ড 27টা দেশও ট্রেনিং নিতে পাঠিয়েছে সরকারিভাবে। এর পাশাপাশি কিন্তু আমি ঢাকা কমার্স কলেজেও আছি, হোম সায়েন্স বিভাগে। ওখানে আমি লেকচার হিসাবে কাজ করছি। যদিও কিছুদিন আগে আমি ওনাদেরকে জানিয়েছি আমি আর করব না, কারণ আমার ইচ্ছা আছে আমি হজ করার জন্য রেজিস্ট্রেশন করেছি, সেখানে যাব। তো এখন আমি খুব ভালো আছি আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড নিয়ে। মিরপুর 6 আমার বাড়ি, ওখানে আমি থাকি, ওখানে ব্যবসাও করি। খুবই ভালো আছি এখন। নিজের 2 আঙ্গুলে সুই সুতায় যে জীবনটা শুরু করেছেন, সেখান থেকে সেলাই মেশিন হলো, সেই সেলাই মেশিন থেকে মানে ধাপে ধাপে, মানে আসলে বাস্তব জীবনের গল্প যে মাঝে মধ্যে কল্পনাকে হার মানায়, তার একটা বাস্তব উদাহরণ হচ্ছেন আপনি। এতিম থেকে শুরু করে দ্রুত বিয়ে, বাল্য বিয়ে, এসব কিছু প্রতিবন্ধকতাকে জয় করে যে আসলে মানুষ জীবনযুদ্ধে পিছপা হয় না, তার একটা বলা যায় অনন্য উদাহরণ হচ্ছেন আপনি। আপনার কাছে আরেকটি প্রশ্ন এখন যেটি রাখতে চাই, সেটা হচ্ছে কথা প্রসঙ্গে। এই যে বাল্য বিয়েটা হলো, এরপর তখন আপনি পরিবার থেকে কোনো সাপোর্ট পেয়েছিলেন? পরিবার থেকে আমি খুব কম সাপোর্ট পেয়েছি। তাইলে আমি কিভাবে উঠেছি? আসলে আমাকে আল্লাহই সাহায্য করেছে। আর আমার পাশে যুবনের অধিদপ্তর ছিল, এসএমই ফাউন্ডেশন ছিল। বর্তমানেও আমি যে কাজ করছি, আমার এনএসডিএ হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, তারা আমার পাশে আছে। আমি তাদেরও মাস্টার ট্রেনার, অ্যাসোসিয়েট ট্রেনার, বিটিবি বাংলাদেশ শিক্ষা বোর্ড, যেটা এরা আমার পাশে থাকে। আসলে আমি না পরিবার থেকে কম সাপোর্ট পেয়েছি, কারণ ওই যে বললাম আমার তো পরিবারের কেউ ছিলই না। আমার চাচা চাচির কাছে আমি বড় হয়েছি। ওনারা, যদি আমার কাকা ওয়ারেন্ট অফিসার, ওনার ক্যান্টনমেন্ট মানিকদি থাকে, ওইটাই আমার পরিবার। এমনিতে আমি অ্যাকচুয়ালি আমার নিজের অনেক আত্মীয় স্বজন আছে এরকম কিন্তু না। সেই শুরুটা যখন সুই সুতার 2 আঙ্গুলের সুই সুতা থেকে যখন সেলাই মেশিনটা কিনলেন, এরপরে আপনি কি শুরু করেছেন? শুধু কি সেলাই দিয়ে শুরু নাকি অন্যান্য কুটির শিল্প করেন? আমি প্রথমে অ্যাকচুয়ালি সেলাই দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমি একটা জিনিস মানে খুব উপলব্ধি করতাম যে আমি যত বেশি কাজ জানবো তত, কারণ আমি এটা চিন্তা করতাম যে যখন একজন ব্যক্তি আলু নিয়ে বসে থাকে, তার কাছে একজন কাস্টমার যাবে যার আলু প্রয়োজন, আর যে আলু পেঁয়াজ রসুন সব আছে যার কাছে, তার কাছে মানে সবাই যাবে। তো ওই থিঙ্কিংয়ের থেকে আমি ব্লক বাটিক, টেলারিং, পার্লার, রান্না সব কিছু মানে নিয়ে কাজ শুরু করলাম। যদিও আমি এগুলো বেশিরভাগই শিখাই, ট্রেনিং দিই, শেখানোর পর আবার মেয়েদেরকে কাজেরও ব্যবস্থা করে দিই। আমি অনেকগুলো এনজিওর সাথে কন্ট্রাক্টে কাজ করি, আড্ডা বাংলাদেশ, তারপর হচ্ছে ডিএসকে, বিআরডিপি, পদক্ষেপ, বর্তমানে আমি সমাজসেবা অধিদপ্তরে কাজ করি। তো ওদের ট্রেনিংগুলো কন্ট্রাক্টে করি, ওইখানে তো আমি নিজে এত জায়গায় যেতে পারি না। তা আমার এখানে যারা কাজ শিখে, ওরা ডেলি বেসিকে আমার এখান থেকে টিচারি করে, এরকম 150 মেয়ে আছে মানে আমার আন্ডারে টিচারি করে। তো ওদের আমি কাজের ব্যবস্থা করে দিতে পারি। তো সেই জন্য ওই যে আমি যদি শুধু টেলারিং নিয়ে বসে থাকতাম, তাহলে কিন্তু এটা হতো না। আমি ব্লক বাটিক, টেলারিং, মাশরুম, তারপরে সেলাই, রান্না, ফুড প্রসেসিং, লেদার সব কিছু, পাশাপাশি আমাকে এসএমই ফাউন্ডেশন রিসোর্স হিসাবে ওনাদের ওইখানেও নিয়োগ দেয়। মানে আমি ট্রেনিংটার জন্যই বেশি জনপ্রিয় হয়েছি, বা ট্রেনিং করাতে, শুধু যে ট্রেনিং করাই তা না, ওরা কীভাবে আয় করবে, ওরা আমার মতো কীভাবে উদ্যোক্তা হবে, সংগঠন হবে, নিজে আয় করবে, সেগুলো আমি
করে দিই। মানে নিজের অর্জিত জ্ঞান, নিজের এক্সপিরিয়েন্সটা অন্যদের মাঝে প্রসারিত করেছেন, মানে ছড়িয়ে দিয়েছেন। মানে এটা অত্যন্ত দারুণ একটা বিষয়। আসলে আপনার কাছ থেকে যতই শুনছি ততই আপনার মুগ্ধ হচ্ছে। আরেকটি বিষয় যেটি জানতে চাই সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন রকম জায়গায় নিজের কাজটা বিস্তৃত করেছেন, কুটির শিল্পের সাথে শুরু করেছেন। এই যে সেলাইয়ের পাশাপাশি অন্যান্য যে হ্যান্ডিক্রাফটগুলো আপনি শুরু করলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিদেশ ভ্রমণের সুযোগ আসলো, সেখানে কি কি আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন? ওখানে তো যুব উন্নয়ন থেকে আমাকে পাঠিয়েছে বাংলাদেশের কুটির রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ হিসাবে আমার কুটির শিল্পকে ওখানে প্রেজেন্ট করার জন্য। তো আমি ফিনল্যান্ডে, কোরিয়া, বিভিন্ন দেশে যখন যাই আমার দেশের কিছু কুটির শিল্প, জামদানি শাড়ি, পাশাপাশি যে রিসাইকেল আইটেমগুলো, বোতল কেটে অনেক কিছু করা যায়, বিসি দিয়ে অনেক কিছু করা যায়, সিমের বিসি আর অনেক অনেক কিছু দিয়ে। তো এই রিসাইকেল আইটেমগুলো যখন আমি ওদের দেশে ট্রেনিং করাইলাম, ওদের থেকে আরও শিখলাম। তো ওগুলো দিয়ে বাংলাদেশের মানে কুটির শিল্পটাকে আমি তুলে ধরলাম এবং ওদেরটা আমি শেয়ার করলাম, যেটা আবার বাংলাদেশে এসেও আমি আমাদের এখানে ট্রেন আপ করলাম, আবার নিজেরাও ওগুলা তৈরি করি। তো এখন আমার একটা সুবিধা হয়েছে ওখানে যাওয়ার কারণে, যেমন আমি ফিনল্যান্ডে গিয়েছি বিদায় এখন আমি ফিনল্যান্ডে অনেক ছোটো ছোটো শোপিসগুলো দিতে পারছি, মানে একদম ক্লে দিয়ে তৈরি করা ফলের বাটি, চুম্বক শোপিস ফ্রিজে রাখে, এগুলো আমি ফিনল্যান্ডে দিতে পারছি। তাছাড়া প্রত্যেক বছর ডিসেম্বর মাসে ওখান থেকে আমাকে চিঠি দেয় আবার যাওয়ার জন্য বা তাদেরকে ট্রেন আপ করার জন্য, মানে এটা ওই অফিসিয়ালভাবে দেয়, কোনো স্টুডেন্ট না। এটা খুব ভালো লাগে যে আসলে এটা তো পাওয়া ভাগ্যের বিষয়। বলে যে মানে ওরা তো টিকিটের টাকাও দিয়ে দেয়, কিন্তু আমি দেখা যায় যেতে চাই না, কারণ আমার অনেক কাজ থাকে, অনেক ব্যস্ত থাকে, আমি অনেক কিছু। এর পাশে আমি আয়ুর্বেদিক পড়াশোনা করছি, তারপর আমার অ্যাডভোকেট রিটেন রেজাল্টটা এখনও দেয় নাই, সেই জন্য আরও পড়াশোনা করছি, ভাইবার জন্য পড়াশোনা করছি, জজ পরীক্ষা দিব সেটার জন্য পড়াশোনা করছি, অনেক ব্যস্ত থাকি। আর সারাক্ষণই আমার শিডিউল থাকে, সকালে আমি ট্রেনিং করাই যুব উন্নয়নে, বিকেলে আমার নিজের প্রতিষ্ঠানে, সন্ধ্যায় আবার আমি লেভেল 4 করাই, অনলাইনে 2-3টা ক্লাস নেই, মানে অনেক শিডিউল থাকে। এই জন্য আমি যেতে চাই না কোনো দেশে, কিন্তু অনেক দেশ থেকে এখনও চিঠি পাই। আরেকটি যে বিষয় সেটা হচ্ছে আপনার এখন যে মিরপুরে যে কারখানাটা আছে সেখানে কি কি আপনি শেখাচ্ছেন, কি কি কাজ করছেন? সেখানে যেটা বলছি মিরপুর 6 38 নম্বর রোডে টপলকে, এটা হচ্ছে গিয়া মূলত আমি ট্রেনিং করাই, রান্না, পার্লার, টেলারিং, ব্লক বাটিক, মাশরুম সব কিছু শিখাই। শেখানোর পরে ওদেরকে দিয়ে প্রোডাক্ট তৈরি করে বিভিন্ন দেশে দিই। আমার শোরুম আছে মিরপুর 2 নম্বর শপিং কমপ্লেক্সে 369 নম্বর স্টল, ওখানে আমি সেল করি। এর পাশাপাশি কমার্স কলেজ রোডে আমার একটা পার্লার আছে, ওখানেও আমি আবার শোপিসগুলো রাখি। আবার ফুড কর্নার আছে মিরপুর 7 চলন্তিকার মোড়ে, ওখানে সেল করি। ওখানে ফুড কর্নার আপনারা কি কি প্রোডাক্ট? ওখানে স্ট্রিট ফুডগুলোই বেশি, যেগুলা মানুষ স্বাস্থ্যসম্মতভাবে খেতে পারে। স্ট্রিট ফুড বলতে ওইখানে চিকেন ফ্রাই, আবার স্বাস্থ্যসম্মতভাবে পটেটো দিয়ে বিভিন্ন আইটেম, আবার হচ্ছে ময়দা গুলে বিভিন্ন ছোট ছোট পিঠা জাতীয় ঝাল আইটেম, যেগুলো টিনেজাররা খুব পছন্দ করে। তো ওগুলো আমি স্ট্রিট ফুডগুলোই বেশি রাখি, ওয়ান টাইম। আবার পার্সেলও দিই, আবার বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন জাতের পার্সেলের ব্যবস্থা থাকে। এই সব কিছু আসলে সামাল দিচ্ছেন কীভাবে একার হাতে? এগুলা তো মূলত ট্রেনিং সাবজেক্টেই বেশি আমি দেখি, কিন্তু আমার ম্যানেজার আছে 2 জন, তো ওরাই বেশি এগুলো দেখশন করে, একজন আয়েশা, একজন জাহিদ। তো ওরা বেশিরভাগ এগুলো টেক কেয়ার করে, আবার বেতন দেওয়াটা বা ওরা এইসব বেশি করে। কেমন ছাড়া পাচ্ছেন সব কিছু মিলিয়ে? সব কিছু মিলে আসলে কাজটা এরকম এখন একটু বেশি পাচ্ছি, এই কারণে যে আমি আবার অ্যাসেট প্রজেক্ট চালাই, ওইটা হচ্ছে কি সরকারি একটা। তো ওইটা কল্যাণপুর অনেক বড় একটা জায়গাতে আমরা সরকারিভাবে পরীক্ষা নিই, ওখানে আবার স্টুডেন্টরা প্রতিদিন যেদিনই পরীক্ষা দিবে 8,000 টাকা করে পায় পরীক্ষা দিলেই। ধরেন আপনি মোবাইল কীভাবে অপারেশন করবেন এর উপর পরীক্ষা দিলে 8,000 টাকা পাবেন। তো এই কারণে ওই প্রজেক্টটার কারণে এখন বেশি মানে সারা পাওয়া যাচ্ছে, কারণ ওরা তো ইনকামের রাস্তাটা এখান থেকে পেয়ে যাচ্ছে, সেই কারণে। নিশ্চয়ই। এই যে এতগুলো প্রতিষ্ঠান করলেন, এত কলেবর আপনার সব কিছু মিলে, এমন কি কোনো বাধা এসেছিল যে মনে হচ্ছে এখনই আমার থেমে যেতে হবে, সেখান থেকে আবার শুরু করেছেন? হয়, এরকম অনেক সময় হয়। যেমনটা আপনাকে প্রথমেই বলেছি, আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে সাভার আটকারা জায়গার উপরে। এই এতিমখানাটাতে দেখা যায় মানে যে কোনো কাজ আমি অনেক বাধা পাই, খাজনা দিতে গেছি হয় না, অনেক অনেক মানে ছোট কাজে অনেক বড় কিছু প্রবলেম ফেস করতে হয়। তখন মনে হয় যে না আর করব না। আবার দেখা যায় এলাকাতে কিছু কাজ করলে দেখা অনেক বাধা আসে, এখনও আসে। তো তখন মনে হয় যে আল্লাহ আমাকে দেয়া কিছু হবে না। তো এই সময় ওগুলো মনে হয়।
আবার কোনো কোনো সময় নিজেও কষ্ট পাই যে কত কিছু করলাম। যখন আমি কারোর সাথে কম্পেয়ার করি, যদিও আমি যদি চিন্তা করি আমি কোথা থেকে কোথায় আসছি, আমি সেরা আমার কাছে যদি আমি ভাবি, কিন্তু আবার যখন দেখি যে আমি তো এত পড়াশোনা করেছি, ডবল MBA করেছি, ডবল মাস্টার্স করেছি, এত কিছু করার পরে আমি এখনও সারাদিন কত কষ্ট করি, তারপরে কত প্রবলেম। কিন্তু যারা কোনোভাবে ম্যাট্রিক পাস করেছে তারা কত ভালো চলতেছে, গাড়িতে চলতেছে, কত কিছু, তখন মনে হয় যে আমি আর কাজই করব না, এরকম মনে হয় আর মানে কোনো কোনো সময়। আবার ভাবি যে আমি যে রাগ করে যাব, আমার কেউ নাই কেন, তখন এরকম তখন মনে হয় যে আর কাজ করব না, এরকম মনে হয়। কারণ অনেক মানুষ দেখা যায় রাগ করলো বাপের বাড়ি গেল গিয়া, আমার তো রাগ করে যাওয়ার মতো একটা জায়গা নেই, তো ওই সময় মনে হয় আমি আর কাজ করব না। আবার ভাবি থাক, অনেকের থেকে তো আমি অনেক ভালো আছি, এই ভাই আবার শুরু করি। এখন পরিবার থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? আমার হাজব্যান্ড আসলে আগেও তেমন একটা নিষেধ করে নাই, তো উনি যে খুব সহযোগিতা করেছে এরকম না, আবার নিষেধ করেছে এরকম না। আমি আমার কাজগুলো করেছি, আগেও যেরকম করছি এরকম এখনও এরকম করছি। উনি কখনো বাধাও দেয় না, আবার কখনো যে অনেক সাপোর্ট করে সেটাও না। আমার 2 ছেলেকে নিয়ে আমি এখন অনেক ভালো আছি। অর্থাৎ নিজের মতো করে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর একটা বিষয় যেটা আপনি বললেন যে আপনার অর্ডারগুলো ফিনল্যান্ডে যায়, বিভিন্ন দেশে যায়, সবকিছু মিলিয়ে দেশের ভিতরে আপনার সেল রুম আছে, সবকিছু আছে। ঠিক কতজন লোক আপনার এই পিছনে শ্রম দিচ্ছে বা কতজনকে আপনি ট্রেন আপ করেছেন এই বিষয়ে? ট্রেন আপ করেছি তো প্রায় 30,000 মেয়েকে ট্রেন আপ করেছি, তার ভিতরে বেশিরভাগই উদ্যোক্তা। আর এই কারণে কিন্তু আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে 4বার জাতীয় পুরস্কার পেয়েছি। একমাত্র বাংলাদেশে মানে 4টা জাতীয় পুরস্কার আমি পেয়েছি। সেরা জয়িতা অ্যাওয়ার্ড পেয়েছি মহিলা অধিদপ্তর থেকে। তারপর হচ্ছে কুটির শিল্প অ্যাওয়ার্ড পেয়েছি, এটা হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছি, এটা হচ্ছে গিয়ে শিল্প মন্ত্রণালয় থেকে। এই যে আমি এতগুলো মানুষকে মানে শিখানোর পরে তারা আবার আয় করছে, তারা আবার জরিপ করে, অ্যাওয়ার্ডটা কিন্তু জাতীয় পুরস্কারটা কিন্তু এভাবে দেয় না, অনেক জরিপ হয়, অনেক ভিজিট হয়, DC অফিসের ভিজিট হয়, SB অফিসের ভিজিট, অনেক। তখন ওনারা দেখলো যে অনেকে আমার কাছ থেকে কাজ শিখে সফল হয়েছে, সেই কারণে আমি কিন্তু 4বার জাতীয় পুরস্কার পেয়েছি। তো 30,000 মেয়েকে ট্রেন আপ করেছি, তার ভিতরে 15,000 মেয়ে কাজ করছে যাদের সাথে আমার আনাগোনা আছে। আর আমার সাথে কাজ করছে, আমার তো কারখানাতে 41টা মেয়ে কাজ করে, আর এমনিতে বিভিন্ন জায়গায় 2জন 3জন মোটামুটি আছে। আপনার যে কারখানাটা আছে সেখানে বলেছেন বিভিন্ন ফুড প্রসেসিং, স্পেসিফিক কয়টা সেক্টর আপনার কারখানাতে কাজ করছেন? আমার তো কারখানাতে মূলত স্ক্রিন প্রিন্ট ব্লক বাটিক হয়, সেটা আমার মিরপুর 1-এ। সেটাতে আমি গার্মেন্টস থেকে কাপড়গুলো আনি, করে আবার তাদেরকে দিয়ে দিই। এটা ওইখানে ম্যানেজার আছে নান্টু, ওই টেক কেয়ার করে। কিন্তু আমার যে মিরপুর 7 যেটা হলো স্ট্রিট ফুড, সেটাতে হচ্ছে সাথী নামে একজন কাজ করে, ওই ফুডগুলো তৈরি করে আমরা সহযোগিতা করি, তো ওগুলো ওখানে সেল হয় এরকম। আর আমার যে শোরুম বলেছি মিরপুর 2, সেটা মোটামুটিতে সবাই যে কাজ করে সবার প্রোডাক্টগুলো নিয়ে ওখানে সেল হয়। এই যে এত বড় কলেবরটা আপনি বিস্তৃত করেছেন, খুব একটা যে আসলে মানে সহজভাবে পুরো কাজ করতে পারছেন তা কিন্তু না। আপনার কর্মচারী যারা আছে, যাদেরকে আপনি স্কিলড হিসেবে গড়ে তুলতে, তাদের সহযোগিতাটা কতটা পান আপনি সেই জায়গায়? না, ওইটা তো একদম খুব আসলে ওদের কথা একদম মানে কি বলবো, শাহনাজ নামে একটা মেয়ে আছে, মানে তারা যে এতটা সহযোগিতা করে, জাহিদ, আয়েশা, মানে তাদের সহযোগিতা মানে অসাধারণ। তারা আমাকে অনেক সহযোগিতা করে। পাশাপাশি যে আমাদের হচ্ছে গিয়া যেখানে কল্যাণপুরে আমি এখন যে ট্রেনিং করাচ্ছি অ্যাসেট প্রজেক্ট, সেখানে মাসুদ আলম একজন ভাই আছে, তার বিল্ডিংয়ে আমি কাজটা করি, তিনি অনেক হেল্প করে আমাকে। মানে কিছু মানুষের সহযোগিতা আমার মানে না বললেই নয়। কর্মচারী তো আছি, পাশাপাশি তারাও আমাকে খুব হেল্প। তাছাড়া আমার এলাকা থেকে যেখানে আমি আছি, মিরপুর 6 নম্বর টবলক, ওই এলাকাবাসী আমাকে খুব হেল্প করে, একদম না বললেই না। ওনারা কেউ আসলো টপলকের মাথায় জিজ্ঞাসা করলো 6 নম্বর টপলক কোথায়, 38 নম্বর রোড কোথায়, একদম পারলে নিয়ে আমার বাসায় দিয়ে আসে। মানে এতটাই সহযোগিতা আমি এলাকা থেকে পাই। এটা বিশাল একটা প্রাপ্তি আসলে। আচ্ছা, ধরুন আমি যদি বলি যে আজকে আমাদের টিভি সেটের সামনে যে দর্শকরা আছে, যারা এই বিষয়ে আগ্রহী হতে চায়, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চায়, আপনার মতো যারা একদম নিঃস্ব থেকে শুরু করতে চায়, তাদের জন্য আসলে আপনার কি বলার থাকবে? আমি সবাইকেই বলবো, শুধু মেয়েদেরকে না, ছেলেদেরকেও বলবো, চাকরি খুঁজবো না, চাকরি দিব, এই মনোভাবটা নিয়ে যদি সে কাজ শুরু করে, তাকে প্রথমে যে কোনো একটা বিষয়ে অনেক কিছু শিখতে হবে না, মাশরুম হোক, ব্লক বাটিক হোক, টেইলারিং হোক, যে কোনো একটা কাজ শুধু সে যদি শিখে তারপরে সেটা নিয়ে শুরু করে, খুব টাকা বা খুব অনেক বেশি ইনভেস্ট করতে হবে এরকম না,
ছোট করে যদি সে শুরু করে আর সে যদি লেগে থাকে, সৎ থাকে এবং সে কাজগুলো দিয়ে কিছু করবে এরকম একটা টার্গেট থাকে, অনেক সমস্যা আসবে। আপনি ভাববেন যে ধরেন আমি এখানে আসছি, এখানে কিন্তু আসতে অনেক সমস্যা ছিল, পথে যানজট ছিল, তারপরে বৃষ্টিও আসছিল, আমি কিন্তু বাইক চালিয়ে আসছি। তো এই যে আমি যদি ভয় পাইতাম, এরপরে কিন্তু আমি আমার কাজগুলো সেরে আসছি, সকাল থেকে অনেকগুলো কাজ ছিল কোনোটা, এই আমি যদি ভয় পাইতাম আমি কিভাবে পোষাবো, তাহলে কিন্তু আমি পোষাইতাম না। তো তাদের টার্গেট থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে যে আমি কিছু একটা করব, 5 জনকে জব দিব এবং সমস্যা আসলেও আমি পিছপা হব না। তো তারা যদি এভাবে লেগে থাকে, কিছু শিখে, সেই ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর আছে, এসএমই আছে, তারপরে যদি সে আমার কাছেও শিখতে চায়, রান্না, পার্লার, টেলারিং, ব্লগ, বাটিক, মাশরুম, যে কোনো কাজ শিখে যদি সে আয় করতে চায়, সে করতে পারে। উদ্যোক্তা হওয়া খুব সোজা, আয় করা সোজা, আরও 5 জনকে জব দেওয়া আরও সোজা। দারুণ, অত্যন্ত দারুণ। আসলে নিশ্চয়ই আমাদের দর্শক যারা আজকে টিভি সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন তারাও নিশ্চয়ই প্রাণিত হবে আপনার এরকম সফলতার গল্প শুনে। রোকসানা পারভীন দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই আলোকিত তারুণ অনুষ্ঠানে এসে আমাদের মাধ্যমে দর্শকদের কাছে আপনার সফলতার গল্প তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর যারা এই অনুষ্ঠানটা দেখছে তাদেরকেও ধন্যবাদ। দর্শক, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি সামনে যাওয়া চলবে না। পথে বাধা আসবেই, নানা বাধা বিঘ্ন আসবে, কিন্তু সেগুলোকে অতিক্রম করে জীবনকে যে করেই হোক এগিয়ে নিতে হবে। সে প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। দেখো আগামী পর্বে অন্য কোনো আলোকিত তারুণ্যের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সবাইকে।